আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমাদের এক্সাম ফাইটার বিডি চ্যানেলের পক্ষ থেকে ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য জেনারেল মডেল টেস্ট নাম্বার ৫, যারা প্রথম চারটি দেখেননি তারা চারটি দেখে নেবেন। এবং এখানে আমরা ৫ নম্বর মডেল টেস্ট, পূর্ণ নাম্বার ১০০ এবং সময় ১ ঘন্টা। আমরা এখন এই মডেল টেস্টটি সলভ করব। চলুন শুরু করি। এখানে দেখুন, প্রথম প্রশ্নটি হলো যে উদাসন শব্দের অর্থ কী। অর্থাৎ উদাসন শব্দটির অর্থ হলো বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা দেখবেন যে আপনারা ১০০ এর মধ্যে কত পান। ১০০ এর মধ্যে কত পান আপনারা নিজেরাই নিজেদেরকে এখানে পরিমাপ করতে পারবেন। এরপর দেখুন, মধ্য পদলোপী কর্মধারায় সমাস কোনটি। এখানে মধ্য পদলোপী কর্মধারায় সমাস হচ্ছে সিংহ চিহ্নিত আসন, অর্থাৎ সিংহাসন। এরপর দেখুন, বাক্যের দুটি অংশ থাকে। বাক্যের দুটি অংশ থাকে, সে দুটি কি কি? একটি হচ্ছে উদ্দেশ্য, আর একটা হচ্ছে কি বিধেয়। এরপরে দেখুন, যিনি ন্যায় শাস্ত্র জানেন তাকে এক কথায় কি বলে। যিনি ন্যায় শাস্ত্র জানেন তাকে এক কথায় বলা হয় নৈয়ায়িক। এরপরে দেখুন, সঠিক বানান নয় কোনটি। এখানে নয় বলা হয়েছে। এখানে দেখুন, ধরনী বানানটি সঠিক, মূর্ছা বানানটি সঠিক এবং গুণ বানানটি সঠিক। এখানে প্রাণী বানানটি ভুল, কারণ এখানে মূর্ধন্য হবে প্রাণী বানানে। এরপর দেখুন, কোনটি শুদ্ধ নয়। এখানে শুদ্ধ নয় কোনটি জানতে চাওয়া হয়েছে। দেখুন এখানে যে শূদ্র বানানটি শুদ্ধ, সহযোগিতা বানানটি শুদ্ধ, স্বতঃস্ফূর্ত বানানটি এখানে শুদ্ধ। যন্ত্রণা এই বানানটি কিন্তু এখানে যন্ত্রণা বানানটি কিন্তু শুদ্ধ নয়। তাহলে সঠিক উত্তর হবে কি যন্ত্রণা। ঐজ্জিক এর বিপরীত শব্দ কোনটি। দেখুন এটির বিপরীত শব্দ হচ্ছে পারত্রিক। এরপর দেখুন, আমার জ্বর জ্বর লাগছে। জ্বর জ্বর শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে কি বলে। একে বলা হয় দ্বিরুক্ত শব্দ। অর্থাৎ জ্বর জ্বর লাগছে, একে বলা হচ্ছে দ্বিরুক্ত শব্দ। শুদ্ধ বাক্য নয় কোনটি। এখানে শুদ্ধ বাক্য নয়, এটি হলো ইস, যদি পাখির মতো পাখা পেতাম। এটা হচ্ছে শুদ্ধ বাক্য নয়। এছাড়া বাকি বিদ্বান হলেও তার কোনো অহংকার নেই। অকারণে ঋণ করিও না, হয়তো সোহমা আসতে পারে। তিনটি এখানে শুদ্ধ বাক্য। এবার দেখুন, কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো যে কৃষ যোগ তি। এখানে কিন্তু টয়রিসি না তি, অর্থাৎ কৃষ্টি। অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আপনারা এই মডেল টেস্টে আপনারা কত পাবেন, অবশ্যই কিন্তু জানাবেন। এবং আমি শেষে বলে দিব আপনারা কত পার্সেন্ট নাম্বার পেলে আপনাদের প্রস্তুতি মোটামুটি ঠিক আছে। এরপরে দেখুন, উলু বনে মুক্তা ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে কি বলে। এমন শব্দগুচ্ছকে বলা হয় প্রবাদ প্রবচন। অর্থাৎ কি বলা হয়, প্রবাদ প্রবচন, উলু বনে মুক্তা ছড়ানো। এরপরে দেখুন, মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সাহায্য করে থাকে তাকে কি বলে। তাকে বলা হয় বাক প্রত্যঙ্গ। বাক প্রত্যঙ্গের যে অংশগুলো রয়েছে সেগুলো আপনারা অবশ্যই ভালো করে পড়ে নেবেন। বাবা কোন ভাষার অন্তর্গত শব্দ। দেখুন বাবা এটি মূলত তুর্কি ভাষার শব্দ, যে বাবা। অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি। এখানে অনুকম্পা শব্দের ইংরেজি হচ্ছে যে ক্লিমেন্সি। ক্লিমেন্সি হচ্ছে অনুকম্পা শব্দের ইংরেজি শব্দ। নোটিফিকেশন এর বাংলা পরিভাষা কোনটি। নোটিফিকেশন শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন। এরপর দেখুন, অধিত্যকা এর বিপরীত শব্দ কোনটি। অধিত্যকা এর বিপরীত শব্দ হচ্ছে উপত্যকা। অধিত্যকা এর বিপরীত শব্দ কি উপত্যকা। এখানে দেখুন, বাঙালি উপভাষা অঞ্চল কোনটি। বাঙালি উপভাষা অঞ্চল হচ্ছে বরিশাল, হচ্ছে বাঙালি উপভাষা অঞ্চল। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন, এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ রূপ হবে কি। দেখুন এটির পরোক্ষ অর্থাৎ প্রত্যক্ষ রূপ হবে যে বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও। এটি হচ্ছে প্রত্যক্ষ রূপ। এরপরে, এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এই বাক্যটি কোন ধরনের। এই বাক্য এটি হলো মূলত নির্দেশাত্মক বাক্য, যে এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামে কি। সেই বিধানের নামে হচ্ছে বাক্যতত্ত্ব। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্ব বাক্যে যথাযথভাবে ব্যবহারের বিধান নামই হচ্ছে কি বাক্যতত্ত্ব। রূপতত্ত্ব নয়, বাক্যতত্ত্ব সঠিক উত্তর।
কোন বানানটি শুদ্ধ? দেখুন এখানে শুদ্ধ বানান হচ্ছে মনোকষ্ট, এখানে কিন্তু বিসর্গ হবে, অর্থাৎ মনোকষ্ট এখানে বানানটি শুদ্ধ। এবার দেখুন যে প্রচুর অযোগ অন্তুস্থ জ অর্থাৎ প্রাচুর্য কোন প্রত্যয়? এটি মূলত তদ্ধিত প্রত্যয়ের সমন্বয়ে গঠিত হয়েছে। এরপরে দেখুন ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এরপর দেখুন উলুবনে মুক্তাচরণ প্রচলিত এমন শব্দগুচ্ছকে কি বলে? আমরা জানি এটিকে বলা হয় প্রবাদ প্রবচন। এরপরে এখন আমরা 25টি বাংলা প্রশ্ন সমাধান করেছি, এখন আমরা 25টি ইংরেজি প্রশ্ন সমাধান করব। এখানে প্রথম প্রশ্ন হলো যে বিউটি ইজ ট্রুথ, হেয়ার বিউটি ইজ এ কোন প্রোনাউন? অর্থাৎ ইজ এ প্রোনাউন, অর্থাৎ এখানে এই সেন্টেন্সটিতে বিউটি হচ্ছে কোন প্রোনাউন সেটি জানতে চাওয়া হয়েছে। আমরা জানি যে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বা অনুভূতিকে বোঝানো হয় তাকে বলা হয় যে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এখানে বিউটি যেহেতু সৌন্দর্য বোঝাচ্ছে, অর্থাৎ এটি একটি কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমরা দেখব এখানে ক নাম্বার অপশন হচ্ছে যে এ প্রোনাউন, এটা হচ্ছে ক নাম্বার অপশন। অর্থাৎ বিউটি ইজ ট্রুথ, হেয়ার বিউটি, অর্থাৎ বিউটি এখানে কি হবে সেটি মূলত প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। এরপর প্রশ্নটি হলো যে নাউন ফর্ম অফ নো, নো শব্দটির নাউন ফর্ম কি? দেখুন নো নিজে এটি একটি ভার্ব, নো শব্দটি নিজে একটি ভার্ব অর্থাৎ জানা। এখানে এর নাউন শব্দ হচ্ছে নলেজ, নো শব্দটির নাউন ফর্ম হচ্ছে কি নলেজ, যার অর্থ কি জ্ঞান। এরপর দেখুন দি বয় রাইটস ওয়েল, হেয়ার ওয়েল ইজ এ অ্যান, অর্থাৎ বাক্যটিতে ওয়েল শব্দটি কি? দেখুন এখানে বাক্যটিতে ওয়েল শব্দটি একটি অ্যাডভার্ব, কারণ হলো যে শব্দ নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য পার্টস অফ স্পিচকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলা হয়। যেমন এখানে হচ্ছে যে যে আপনার যে ওয়েল শব্দটি মূলত এখানে নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য সকল পার্টস অফ স্পিচকে এখানে মডিফাই করেছে, অর্থাৎ এখানে রাইটসকে মডিফাই করেছে, এজন্য এটি হচ্ছে বাক্যে অ্যাডভার্ব। আপনারা যারা এখানে ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা সাবজেক্ট ভিত্তিক মডেল টেস্ট দিব এরপরে, অর্থাৎ এই জেনারেল অংশ মডেল টেস্ট শেষ হওয়ার পরে আমরা কিন্তু সাবজেক্টিভ মডেল টেস্ট দিব। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কোন কোন সাবজেক্টের মডেল টেস্ট প্রয়োজন বা কে কে কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন। এর পরের প্রশ্নটি হলো এভরি ম্যান ইজ এ পোটেনশিয়াল, হেয়ার এভরি ইজ এ অ্যান। এর আগের প্রশ্নটির কিছু বলে দেই। দেখুন এই ধরনের প্রশ্ন নিবন্ধনে প্রায় 7 থেকে 8টি এসেছে, অর্থাৎ একই রুলস থেকে এ ধরনের প্রশ্ন অনেক পাবেন নিবন্ধনে। এভরি ম্যান ইজ এ পোটেনশিয়াল, হেয়ার এভরি ইজ অ্যান, অর্থাৎ বাক্যটিতে এভরি শব্দটি কি? দেখুন যে শব্দটি নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা সংখ্যা নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে, তাহলে এখানে কি হবে? এটি একটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রত্যেক মানুষই। এরপরে প্রশ্ন হলো অ্যাডজেক্টিভ ফর্ম অফ মিজার, মিজার শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম কি? দেখুন কিছু কিছু নাউনের শেষে এল ওয়াই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়, অর্থাৎ এই মিজারের সাথে এল ওয়াই যুক্ত হয়ে এখানে মিজারলি হচ্ছে মিজার শব্দটির সঠিক অ্যাডজেক্টিভ ফর্ম। এছাড়া যেমন হচ্ছে মিজারলি, ফ্রেন্ডলি বা ফাদারলি বা মাদারলি, ব্রাদারহুডলি, হোমলি, এগুলো হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এরপরে দেখুন নাউন ফর্ম অফ ইয়ং, ইয়ং শব্দটির নাউন ফর্ম কি? দেখুন ইয়ং শব্দটির নাউন ফর্ম হচ্ছে ইয়থ, ইয়ং শব্দটি। আর ইয়ং এটি হচ্ছে এটি একটি কি অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে কি একটি অ্যাডজেক্টিভ। এরপরে দেখুন দি টি ইজ সো হট দ্যাট আই ক্যান নট ড্রিঙ্ক ইট, এটিকে সিম্পল সেন্টেন্স করতে বলা হয়েছে। দেখুন এখানে আপনারা বাক্যে লক্ষ্য করুন যে সো ডট ডট দ্যাট রয়েছে, এই পাশে দ্যাট রয়েছে, অর্থাৎ সো ডট ডট দ্যাট যুক্ত নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে করতে হলে আমরা জানি যে সো উঠে গিয়ে সো এর পরিবর্তে কি বসে? যে টু বসে, আর দ্যাট এর পরিবর্তে কিন্তু টু বসে, এটি কিন্তু একটি রুলস। অর্থাৎ এরপরে যে প্রশ্নে যে বাক্যে সাবজেক্টটি রয়েছে, সাবজেক্ট আই থাকে মূলত অ্যাডজেক্টিভ পরে ফর্মই হবে। দেখুন এখানে সঠিক উত্তর হবে যে দি টি ইজ টু হট ফর মি টু ড্রিঙ্ক,
এখানে ফর মি হলো কেন, আমি কেবলই বললাম যে সাবজেক্ট হিসেবে আই থাকায় এখানে যে সাবজেক্ট যে আই ক্যান নট ড্রিঙ্ক ইট, সাবজেক্ট হিসেবে আই থাকায় অ্যাডজেক্টিভের পরে মূলত ফর মি বসবে, অর্থাৎ হটের পরে পরবর্তীতে পরে কি বসবে, ফর মি বসবে। অর্থাৎ সঠিক উত্তর কি, দি টি ইজ টু হট ফর মি টু ড্রিঙ্ক। এজন্য কিন্তু এখানে ক নাম্বার সঠিক উত্তর হয়নি। এরপরে দেখুন, উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এটিকে অ্যাসার্টিভ করতে বলা হয়েছে। দেখুন এটির যেহেতু এখানে উড দ্যাট দ্বারা শুরু হয়েছে, এরকম এক্সক্লেমেটরি সেন্টেন্সকে মূলত অ্যাসার্টিভ করার নিয়ম হলো এখানে প্রথমে কি বসবে, সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে কি বসবে, উইশ বসবে। দেখুন এখানে সাবজেক্টের পরে মূলত উইশ রয়েছে দুটি অপশনে, উইশের পরে উড দ্যাটের পরের অংশ বসিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। অর্থাৎ উড দ্যাটের পরের অংশ বসিয়ে যে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে এখানে কি হবে, যে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, অর্থাৎ এখানে সঠিক উত্তর কি, ঘ নাম্বার। এরপরে দেখুন যে হি হ্যাজ এ কাপ অফ টি এভরিডে, এটাকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। এটির সঠিক ইন্টারোগেটিভ ফর্ম হবে যে দেখুন যে ডাজেন্ট হি হ্যাভ এ কাপ অফ টি এভরিডে। এরপরে দেখুন যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটিকে পজিটিভ করতে বলা হয়েছে। দেখুন এটির সঠিক পজিটিভ ফর্ম হলো এখানে দাঁড়াচ্ছে যে যে সুপারলেটিভে মূলত এখানে দেখুন যে ওয়ান অফ দ্য, অর্থাৎ যে সুপারলেটিভে ওয়ান অফ দ্য না থাকলে পজিটিভ করার নিয়ম হচ্ছে এখানে মূলত প্রথমে হচ্ছে কি বসবে, যে নো আদার বসবে। এখানে দেখুন নো আদার রয়েছে দুটি সেন্টেন্সে, তাহলে সুপারলেটিভে ওয়ান অফ দ্য না থাকলে পজিটিভ করার সময় নো আদার বসে, তারপরে হচ্ছে কি বসবে, সিঙ্গুলার নাউন বসবে, সিঙ্গুলার নাউন, তারপরে ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে এখানে দেখুন আমরা নিয়মের সাথে এটাকে মিলাবো। দেখুন প্রথমে নো আদার বসেছে, তারপরে হচ্ছে সিঙ্গুলার নাউন বসেছে, বয় সিঙ্গুলার নাউন বসেছে, অর্থাৎ এরপরে নিয়ম অনুযায়ী ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে। কি হবে, ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে। এখানে দেখুন যে যে ক্লাস ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, এখানে কিন্তু যে ক্লাস কিন্তু উল্লেখই নেই খ নাম্বার অপশনে, তাহলে সঠিক উত্তর কিন্তু এখানে গ নাম্বার। তারপরে নিয়ম অনুযায়ী আপনার সো অথবা অ্যাজ বসতে পারে, এখানে যেহেতু অ্যাজ বসেছে তারপরে হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে আবার অ্যাজ বসবে, পরে সেন্টেন্সের সাবজেক্ট বসবে। এই হলো, এটি হচ্ছে উত্তর। এখানে দেখুন আই মাস্ট ডু দিস, এটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। দেখুন অ্যাফার্মেটিভে মূলত মাস্ট থাকলে, এটি এখানে কিন্তু মাস্ট রয়েছে। দেখুন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্সে মূলত ক্যান নট, বাট বা ক্যান নট হেল্প কিন্তু বসে, সে অনুযায়ী এখানে উত্তর হবে যে ক্যান নট, আই ক্যান নট হেল্প ডুইং দিস, আই ক্যান নট হেল্প ডুইং দিস। যদি এখানে দেখুন যে আই ক্যান নট হেল্প ডু দিস কিন্তু রয়েছে, বা আই ক্যান নট বাট ডুইং দিস রয়েছে, আর এখানে যে নিয়ম অনুযায়ী কিন্তু বসবে, অর্থাৎ ক্যান নট হেল্পের পরে মূলত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এখানে ক্যান নট হেল্পের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ আই ক্যান নট হেল্প ডুইং দিস, অর্থাৎ সঠিক উত্তর এখানে কি নাম্বার, ঘ নাম্বার। এরপরে দেখুন যে আই নো ইউ, এটিকে কমপ্লেক্স করতে বলা হয়েছে, আই নো ইউ। দেখুন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানে সাবজেক্ট ভার্ব হচ্ছে অবজেক্ট, এরকম সিম্পল সেন্টেন্সে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরের ক্ষেত্রে মূলত প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হবে, এখানে মূলত প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব, তারপরে রিলেটিভ প্রোনাউন বসবে। দেখুন এখানে যে খ নাম্বার সঠিক উত্তর হবে, কারণ যে আই নো, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসেছে, তারপরে বসেছে ভার্ব, তারপরে হচ্ছে আপনার যে এখানে যে অবজেক্ট রয়েছে, অর্থাৎ পরবর্তীতে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের পরে মূলত পরে রিলেটিভ প্রোনাউন হবে, তারপরে ব্যক্তিবাচক অবজেক্ট হবে, তারপরে হচ্ছে অবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, অর্থাৎ সে অনুযায়ী এখানে সঠিক উত্তর হচ্ছে আই নো হু ইউ আর, অর্থাৎ এখানে সঠিক উত্তর খ নাম্বার। দি সান রিজেস বা সানরাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ এটির সঠিক অনুবাদ জানতে চাওয়া হয়েছে। এটির সঠিক অনুবাদ হচ্ছে যে সূর্য পূর্ব দিকে ওঠে, কারণ এটি হচ্ছে একটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স। এরপরে প্রশ্নটি দেখুন যে হি ইজ মাই যে নেফিউ, অর্থাৎ যে সে আমার ভাতিজা, সে আমার কি হয়, ভাতিজা হয়, অর্থাৎ এখানে যে নিফিউ এটি হচ্ছে অর্থাৎ ভাতিজি, এটির হচ্ছে কি যে ফেমিনিন জেন্ডার, অর্থাৎ ভাতিজার হচ্ছে কি ফেমিনিন জেন্ডার।
এরপরে প্রশ্নটি এখানে দেখুন। আচ্ছা, এখানে আরেকটি কথা হলো, যদি ভাতিজি আসে তাহলে কি হবে? যদি ভাতিজি আসে তাহলে কি হবে? যে নাইসই, অর্থাৎ ভাতিজি আসলে আমরা কি বলি? যে সবাই কিন্তু খুশি হই, এজন্য কি যে নাইস, এন আই ই সি হবে। দেখুন স্পেলিং ভালো করে লক্ষ্য করুন, যে এন আই ই সি ই হবে। অর্থাৎ যদি সে আমার ভাতিজি হতো তাহলে এটি ট্রান্সলেশন হতো কি? যে হি ইজ মাই যে নেসি, অর্থাৎ এটি হচ্ছে সে আমার ভাতিজি। আর হি ইজ মাই নেফিউ, অর্থাৎ সে আমার ভাতিজা। এখানে দেখুন যে ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার, অর্থাৎ এটি সঠিক বাংলা অনুবাদ হচ্ছে যে এটি আমি যে তোমার শিক্ষক। অর্থাৎ কি? যে আহ, এটি এটি আমি যে তোমার শিক্ষক, মানে যে ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার। এক্ষেত্রে দেখুন এখানে সঠিক অনুবাদ হচ্ছে যে আমি তোমার শিক্ষক। এখানে এটি উজ্জ থাকবে, অর্থাৎ আমি তোমার শিক্ষক। এখানে এটি কিন্তু সঠিক উত্তর হবে, কারণ এটি বাক্যটি যে রয়েছে যে ইট ইজ আই হু অ্যাম ইউর টিচার, এটি হচ্ছে একটি কোন সেন্টেন্স? এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এরপরটি দেখুন যে ইট ইজ এ কোয়ার্টার টু 10 নাও, এটির ইংরেজি অনুবাদ কি? এটির সঠিক বাংলা অনুবাদ হলো এই বাক্যটির যে এখন 9:45 বাজে। অর্থাৎ ইট ইজ এ কোয়ার্টার টু 10 নাও, এখন কি বাজে? 9:45 বাজে। কারণ আমরা জানি যে কোয়ার্টার শব্দটির অর্থ হচ্ছে পৌনে। কোয়ার্টার শব্দ অর্থ কি? পৌনে। এজন্য এখানে পৌনে শব্দটি সাথে যেটি রয়েছে সেটি কিন্তু উত্তর হবে। পেন থ্রু দ্য লাইন, এটি নিবন্ধনে 7 থেকে 8 বার এসেছে, ধরে রাখুন। যে পেন থ্রু, যারা প্রশ্ন ব্যাংক সলভ করেছেন তারা জানেন যে পেন থ্রু মানে হচ্ছে কেটে দেওয়া। এখানে বলেছে পেন থ্রু দ্য লাইন, অর্থাৎ লাইনটি কেটে দাও। লাইনটি কেটে দাও, যে পেন থ্রু দ্য লাইন বা ছত্র বা লাইন আমরা জানি কেটে দাও। আর পেন থ্রু অর্থ কি? কেটে দেওয়া। যে ফল্টস আর থিক হোয়ার লাভস ইজ থিক, অর্থাৎ আমরা জানি যে এটি একটি প্রবাদ বাক্য। অর্থাৎ এটির অর্থ হচ্ছে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, যার দেখতে নারী তার চলন বাঁকা। ছেলেটি হারে হারে দুষ্ট, ছেলেটি হারে হারে দুষ্ট, এটির সঠিক উত্তর হবে যে দি বয় ইজ যে উইকেড টু দ্য ব্যাকবন, অর্থাৎ ছেলেটি হারে হারে দুষ্ট, এটিও একটি প্রবাদ বাক্য। চকচক করলেই শোনা হয় না, অতি পরিচিত একটি প্রবাদ বাক্য। এটি সঠিক ইংরেজি অনুভব হচ্ছে যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এরপরে দেখুন ঢাকা কি জন্য বিখ্যাত? এটি সঠিক ট্রান্সলেশন হচ্ছে যে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। এরপরে দেখুন আমি জানি না সে কোথায় বাস করে, এটির সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে যে আই নো হোয়ার হি লিভস। এরপরে দেখুন তেল পানিতে ভাসে, এটির সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে যে ওয়েল ফ্লটস অন ওয়াটার। এরপরে দেখুন আমার একটি কম্পিউটার আছে, এটি সঠিক ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে যে আই হ্যাভ এ কম্পিউটার, আমার একটি কম্পিউটার আছে। এ প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ ড্যাশ, অর্থাৎ এ প্যারাগ্রাফ মাস্ট হ্যাভ এ সিঙ্গেল আইডিয়া। এ সিঙ্গেল আইডিয়া অর এ টপিক হবে এখানে, অর টপিক, টিওপি আই সি, অর্থাৎ টপিক। এরপরে এই ছিল ইংরেজি প্রশ্ন সলভ। আমরা এখন জেনারেল অংশের আমরা গণিত অংশ প্রশ্ন সমাধান করব। চলুন শুরু করি। এখানে দেখুন গণিতের প্রথম প্রশ্ন, 30 এবং 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় কত? এটা কিন্তু আপনারা সহজে বের করবেন। তারপরেও আমি উত্তর বলে দিচ্ছি, এখানে 39.8 হবে। এরপরে প্রশ্নটি দেখুন 9 এবং 16 এর মধ্য সমানুপাতি কত? 9 এবং 16 এর মধ্য সমানুপাতি হচ্ছে 12। এরপরে দেখুন যে 4 3 1/5 অংশ 32/35 ভগ্নাংশ তিনটির গসাগু নিচের কোনটি? এখানে বের করবেন যে 3 5 15 আর এক হচ্ছে 16/5, অর্থাৎ এগুলোর গসাগু আপনারা বের করতে পারবেন। এখানে সঠিক উত্তর হচ্ছে 4/35। আমি সঠিক উত্তর বলে দেবো। আসলে দেখুন মডেল টেস্ট মানে হচ্ছে অনুশীলন।
তারপরেও আমি ইংরেজি প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ বলে দিয়েছি। গণিত অংশ আপনাদের উত্তর বলে দেবো, কারণ যাতে আপনারা অনুশীলন করতে পারেন। যদি কোনো প্রশ্নে যদি আপনারা আটকে যান বা বেঁচে যান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই প্রশ্নের এটি বুঝিনি, অবশ্যই আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব। এরপরে দেখুন যে একটি ভেড়া 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। আমরা জানি 10% ক্ষতিতে বিক্রয় করলো, তাহলে বিক্রয় মূল্য হবে যে 100 টাকা থেকে 90 টাকা। 10% মানে 90 টাকা ক্ষতিতে, যেহেতু বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ভেড়াটির ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক নিবন্ধনে কিন্তু প্রচুর পরিমাণ আসতে দেখা যাচ্ছে। আমি সঠিক উত্তর বলে দিচ্ছি 300 টাকা। আপনারা যদি অঙ্কটি করবেন, কারণ এটি হচ্ছে অনুশীলনের কিন্তু শেষ নেই, প্রচুর পরিমাণে অনুশীলন করবেন। এবার রয়েছে কিছু টাকা 30 বছরের সরল সুদে 3 গুণ হলো। সুদের হার কত? এখানে সুদের হার হচ্ছে যে 6 ইন্টু 2/3%, বা 6 সমস্ত 2/3% উত্তর। এখানে দেখুন a প্লাস b সমান 9 পি, এ বি সমান 18 পি স্কোয়ার হলে a মাইনাস বি সমান কত? এখানে a মাইনাস বি সমান কত দেওয়া হয়েছে, আমরা কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে পরে রুট করে দিলে মান বের করে দেওয়ার পরে অ্যান্সার পেয়ে যাব। এখানে সঠিক উত্তর হবে 3p। এরপরে দেখুন f অফ x সমান এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 3 হলে f অফ মাইনাস 3 এর মান কত? দেখুন f অফ মাইনাস 3 আমরা সরাসরি যদি মাইনাস 3 মান বসিয়ে দিই, তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাব। সঠিক উত্তর হবে -12। এরপরে দেখুন যে এক্স কিউব মাইনাস এক্স এর উৎপাদক বিশ্লেষণ কোনটি? এটা একদম সহজ, এটি কিন্তু একদম সহজ। আমরা এক্স কমন নিলে পরে কিন্তু যে এক্স স্কোয়ার মাইনাস 1 থাকবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর পরে সূত্র ফেলে দিলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখুন, এখানে এক্স প্রথমে কমন নিয়েছে, তারপরে এনে মনে মনে এক্স স্কোয়ার থাকে, মাইনাস 1 থাকে, 1 এর উপরে স্কোয়ার দিলেও যা, না দিলেও তাই, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর সঠিক উত্তর হবে ঘ নাম্বার। এরপরে দেখুন যে এ প্লাস বি সমান 3, এ বি সমান 1 হলে এক্স কিউব প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3xy এর মান কত? এটিও কিন্তু আপনারা সূত্র দিয়ে কিন্তু করতে পারবেন। অর্থাৎ এখানে এটির সঠিক উত্তর আমি বলে দিচ্ছি 21। যদি না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বিস্তারিত ব্যাখ্যা সহ করে দেব। এখানে দেখুন লগ এ অর্থাৎ বেস এ 1 এর মান কত? দেখুন এটির মান হচ্ছে 0। আপনারা অনেকেই জানেন যে স্বাভাবিক সংখ্যা লগের মান হচ্ছে 0। 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণের কোণ কত? যে এই সম্পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ 180 থেকে যা তার বাকিটা হচ্ছে সম্পূরক কোণ। এখানে দেখুন যে বহিস্থ কোনো বিন্দুতে একটি বৃত্তে কি হয়? যে বহিস্থ কোনো বিন্দু হতে একটি বৃত্তে মূলত দুটি স্পর্শক আঁকা যায়। তাহলে কয়টি স্পর্শক আঁকা যায়? দুটি স্পর্শক আঁকা যায়। বি পি ও সি কিউ অর্থাৎ ত্রিভুজ এবিসি এর মধ্যমা, এখানে বলেছে এবিসি এর মধ্যমা বিসি সমান 12 সেন্টিমিটার হলে কিউপি এর মান কত? এখানে কিউপি এর সঠিক উত্তর হবে 6 সেন্টিমিটার। এরপরে দেখুন যে এবিসিটি রম্বসের এসি ও বিডি দুটি কর্ণবিন্দুতে ছেদ করেছে, যে অ্যাঙ্গেল অর্থাৎ কোণ এসি ডি সমান 60 ডিগ্রি হলে কোণ অর্থাৎ কোণ ওডিসি সমান কত? এখানে কোণ ওডিসি এর সঠিক উত্তর হবে 30 ডিগ্রি। এরপরে দেখুন যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বলেছে। যদি আপনারা সমকোণী ত্রিভুজ এভাবে আঁকান, এটি যদি সমকোণ দেন, তাহলে বলছে যে বাহুদ্বয় 4 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। ধরুন এটি 4, এটি হচ্ছে 3। অতিভুজের উপর অঙ্কিত, এই পাশে হবে লম্ব, যে অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমরা যদি এটি 5 বর্গ সেন্টিমিটার ধরি, এর উপরে যদি বর্গক্ষেত্র যদি একটা আঁকানো যায় বা মনে মনে কল্পনা করা যায়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটি জানতে চাওয়া হয়েছে। এখানে সঠিক উত্তর দাঁড়াবে কত? 49 বর্গ সেন্টিমিটার। এরপরে দেখুন যে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 7 হলে ট্যান থিটা সমান কত? তো এখানে সঠিক উত্তর বের হবে যে 4/3 হবে। এরপরে দেখুন যে যদি থিটা সূক্ষ্মকোণ এবং সাইন অফ থিটা প্লাস 18 ডিগ্রি সমান হাফ হয়, তবে থিটা এর মান বের করতে বলা হয়েছে। এখানে থিটার সঠিক মান হবে 12 ডিগ্রি। এরপরে দেখুন নিচের কোন বাক্যটি সত্য? এখানে কোন বাক্যটি সত্য? এখানে সত্য বাক্যটি হলো যে ট্যান 45 ডিগ্রি সমান কট 45 ডিগ্রি, অর্থাৎ পরস্পর বিপরীত এবং কিন্তু তাদের মান কিন্তু সমান। এখানে দেখুন যে 1/1 প্লাস ট্যান 2a প্লাস 1/1 প্লাস কস 2a সমান কত? এখানে এটি সঠিক উত্তর দাঁড়াবে 1। এরপরে দেখুন ত্রিকোণমিতিক অনুপাত কয়টি?
ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে মোট 6টি, অর্থাৎ সাইন কস ট্যান কসেক সেক কট এইগুলো 6টি। বর্গের এক বাহুর দৈর্ঘ্য √30 সেন্টিমিটার হলে বর্গটির কর্ণের দৈর্ঘ্য সরাসরি আপনারা সূত্র দিয়ে করলে এখানে উত্তর পেয়ে যাবেন √6 সেন্টিমিটার। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সেন্টিমিটার এবং 60 সেন্টিমিটার। রম্বসের ক্ষেত্রফল কত? দেখুন রম্বসের ক্ষেত্রফল বের হবে 1200 বর্গ সেন্টিমিটার। এরপরে দেখুন কোনো ঘনকের ধার 10 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত? সূত্র দ্বারা করলে এটির অ্যান্সার বের হবে 600 বর্গ সেন্টিমিটার। এরপরে অঙ্কটি হচ্ছে 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভূমির ব্যাস, এখানে কিন্তু ব্যাস দেওয়া রয়েছে 4 সেন্টিমিটার। বেলনের আয়তন কত? আপনারা এটিও সূত্র দ্বারা করতে পারবেন। সঠিক উত্তর হবে যে 160 পাই, অর্থাৎ 160 পাই ঘন সেন্টিমিটার। এরপরে দেখুন মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কবে? আমরা এখন জিকে অংশ সলভ করব। এখানে কিন্তু বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলে, বিজ্ঞান এবং আইসিটি প্রশ্ন সমন্বয়ে কিন্তু আপনাকে পরীক্ষার হলে 25টি প্রশ্ন দেওয়া হবে জেনারেল অংশে। এখানে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল কবে? আমরা জানি 10 এপ্রিল 1971 সালে। এরপরে 2014 সালে স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কতজন জাতীয় সঙ্গীত গেয়েছিল? অর্থাৎ এটি প্রশ্নটি হচ্ছে তৎকালীন সময়, অর্থাৎ সাম্প্রতিক প্রশ্ন। তারপরে আপনারা অ্যান্সার দেখে নিন, এখানে 2,54,681 জন হবে। অর্থাৎ আপনাদেরকে বলছি যে সাম্প্রতিক প্রশ্ন একটি বা দুইটি আসতে পারে, এর বেশি আসবে না সাম্প্রতিক প্রশ্ন। তাই সাম্প্রতিক প্রশ্ন নিয়ে এত প্যারা খাওয়ার প্রয়োজন নাই। ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান? যে ভাটিয়ালি এটি বাংলাদেশে হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের গান। কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়? এটি সংগ্রহ করা হয় হালদা নদীতে। আর একমাত্র নদী যে বাংলাদেশের উৎপত্তি এবং বাংলাদেশে সীমাবদ্ধ, এটি হচ্ছে হালদা নদী। এরপরে দেখুন বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? আমরা জানি সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা। এই স্পেলিংটা কিন্তু আবার বাংলা ব্যাকরণে আসে, অর্থাৎ এটি আমরা 1-to-1 নিয়ম দ্বারা মনে রাখতে পারি। 1 দ্বারা ঋষি এবং 2 দ্বারা দীর্ঘ এবং লয় ঋষি হচ্ছে 1। এরপরে দেখুন যে জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? আমরা জানি জাতীয় শিশু দিবস হচ্ছে 17ই মার্চ। এরপর দেখুন বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল কাকে? অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছিল। আর বর্তমানে মার্চ মাসের প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স অনুযায়ী বাংলাদেশে মোট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে মোট 57টি। সর্বশেষ স্বায়ত্তশাসিত যে 5টি সাধারণ বিশ্ববিদ্যালয় রয়েছে, এর মধ্যে রয়েছে হচ্ছে ঢাকা যে সেন্ট্রাল ইউনিভার্সিটি, অর্থাৎ ঢাকার আন্ডারে যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে অর্থাৎ যে 7টি কলেজ ছিল, তাদের দ্বারা কিন্তু ঢাকা সেন্ট্রাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটি 5 নম্বর স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হয়েছে। কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? এটি নির্মাণ করা হয়েছিল আওরঙ্গজেবের আমলে। অরুণ আলো ও রাঙা প্রভাত কি? দেখুন এটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজ এর নাম। FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? FAO এর সদর দপ্তর অবস্থিত রোমে। এখানে দেখুন জাতিসংঘের অঙ্গ সংস্থা নয় কোনটি? জাতিসংঘের অঙ্গ সংস্থা নয়, এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব খাদ্য সংস্থা, আন্তর্জাতিক আদালত, 3টি জাতিসংঘের অঙ্গ সংস্থান। এছাড়া আন্তর্জাতিক রেড ক্রস, এটি কিন্তু জাতিসংঘের অঙ্গ সংস্থা নয়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে ঢাকাতে। এরপরে দেখুন বিশ্ব পানি দিবস কবে? বিশ্ব পানি দিবস হচ্ছে 22শে মার্চ। একটা বিশেষ কথা না বললেই নয়, বর্তমান যে ইরানে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ চলছে, এখানে কিন্তু পানির সুপ্রিয় পানির কিন্তু তারা অর্থাৎ বোম মেরে ধ্বংস করে দিয়েছে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই এই পানি দিবসটা আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ, 22শে মার্চ। 2014 সালের 1 জানুয়ারি কোন দেশ 18তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে? অর্থাৎ জানুয়ারি এটিও ছিল তৎকালীন সময়, এটিও ছিল একটি সাম্প্রতিক জিকে। অর্থাৎ এখানে হবে হচ্ছে যে ইউরো মুদ্রা চালু করেছিল অর্থাৎ আপনার যে রবার্ট মুন্ডেল কিন্তু চালু করেছিল, অর্থাৎ 2014 সালে 1 জানুয়ারি 18তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করেছিল। এখানে আমি একটি যে নোট দিয়ে দিচ্ছি, দেখুন আপনাদের উদ্দেশ্যে একটি নোট দিয়ে দিচ্ছি। নোটটি হলো যে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত, অর্থাৎ বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 21টি দেশে ইউরো মুদ্রা চালু রয়েছে। 2026 সালে 1 জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নভুক্ত 21তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে হচ্ছে বুলগেরিয়া, অর্থাৎ লাস্টে চালু করে কি? অর্থাৎ বুলগেরিয়া দেশটি কিন্তু অর্থাৎ যে 21তম দেশ হিসেবে 1 জানুয়ারি 2026 সালের, অর্থাৎ 21তম দেশ হিসেবে
অর্থাৎ বুলগেরিয়া ইউরো মুদ্রা চালু করে। এছাড়া 1999 সালে 1 জানুয়ারি প্রথম ইউরো মুদ্রা চালু হয়। ইউরো মুদ্রার জনক হচ্ছে রবার্ট মুন্ডেল। আমি যে একটু আগে বলেছিলাম যে রবার্ট মুন্ডেল হচ্ছে এই ইউরো মুদ্রা হচ্ছে জনক। এরপরে দেখুন বিশ্বকাপ ফুটবল 2014 এর জন্য নির্মিত বলের নাম কি ছিল? বলের নাম ছিল যে বাজুকা। এখানে যেটি নাম থাকুক আপনাদেরকে এখন পড়তে হবে যে 2026 সালে যে বিশ্বকাপ ফুটবল হবে এটির যে বলের নাম রয়েছে এটি কিন্তু আপনাদেরকে জানতে হবে। আপনারা এটি একটু গুগল করে নিজ দায়িত্বে জেনে নেবেন, কারণ এটি হচ্ছে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া 2030 সালে যে বিশ্বকাপ কোথায় হবে বা 2022 সালে কোথায় হয়েছিল এবং কে ট্রফি জিতেছিল, 2026 সালের সম্পর্কে তো বিস্তারিত জানতেই হবে। এখান থেকে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা কোম্পানির নাম হচ্ছে বোয়িং উড়োজাহাজ নির্মাতা কোম্পানি। মানুষের ত্বকের রং নির্ভর করে যে উপাদানটির উপর, সেটা হচ্ছে মেলানিন। এরপর দেখুন নিচের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেওয়া হয়? নির্দেশ দেওয়া হয় মূলত কিবোর্ড দ্বারা। বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর জিনগত নকশা উন্মোচন করেছেন? অর্থাৎ মহিষের জিনগত নকশা উন্মোচন করেছিল। পৃথিবীকে সমান 2 অংশে ভাগ করেছে কোন রেখা? এটি ভাগ করেছে মূলত নিরক্ষরেখা। এরপরে দেখুন মৌমাছি পালন বিদ্যাকে কি বলা হয়? মৌমাছি পালন বিদ্যাকে বলা হয় অ্যাপিকালচার। এই সকল বিদ্যা অর্থাৎ এই ধরনের পালন বিদ্যা এখানে কিন্তু যে সবগুলো কিন্তু আপনারা পড়ে নেবেন, কারণ এখান থেকে 1 নাম্বার আসার সম্ভাবনা চান্স থেকে যায়। কোন ভিটামিনের অভাবে এখানে স্কারবি রোগ হয়? দেখুন আমরা জানি মূলত ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। ডেঙ্গু জ্বরের বাহক কোনটি? ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা। এরপরে দেখুন যে কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে? ইউনেস্কো। এবং এখানে শেষের প্রশ্নটি হলো 2013 সালে ইউনেস্কোর ঐতিহ্য তালিকা বাংলাদেশের কোন শিল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছিল? তখন জামদানি কাপড়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আপনাদের উদ্দেশ্যে বলছি যে এই মডেল টেস্টে আপনারা কতর মধ্যে হলে যে আপনাদের ভালো পজিশন রয়েছে সেটা আমি বলেছি। যদি প্রশ্ন অনুযায়ী আপনারা যদি 100-র মধ্যে আপনার হচ্ছে 65 বা 65-র উপরে থাকে, তাহলে অবশ্যই আপনার প্রস্তুতি অত্যন্ত ভালো রয়েছে এবং আরও বেশি আপনারা প্রশ্ন সলভ করুন। এখনও কিন্তু সার্কুলার হয়নি, আর সার্কুলার হলে কিন্তু পরীক্ষা অতি দ্রুত হয়ে যাবে। প্রাথমিক শিক্ষা মতো এখানে কিন্তু পরীক্ষা দ্রুত হয়ে যাবে সার্কুলার যদি হয়ে যায়। আর এখানে আপনারা জানেন যে অনেক পদ রয়েছে এই নিবন্ধনে, 19তম শিক্ষক বা নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে অনেক পদ রয়েছে, প্রায় 1 লাখের উপরে শূন্য পদ আসবে। অবশ্যই আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন সেই দোয়া করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।